ইতিমধ্যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া গিয়েছে। দুটির মধ্যে একটির হদিশ পাওয়া গিয়েছে বোয়িং ড্রিমলাইনার 787, তার ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া গিয়েছে। যদিও এখনো পর্যন্ত আরও একটি ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া যায়। তাহলেই কি মিলবে সূত্র? এখান থেকেই কি জানা যাবে যে দুর্ঘটনার সময় ঠিক কি হয়েছিল? বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্সের হদিশ, অবশেষে খোঁজ বিমান ব্ল্যাক বক্সের। দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটির হদিশ মিলেছে, খোঁজ মিলেছে ককপিট রেকর্ডারেরও। এবার কি দুর্ঘটনার কারণ জানা যেতে পারে, এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের। যে ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, বিশ্বে প্রথমবার ভেঙেছে ড্রিমলাইনার। দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে চুরমার হয়ে গিয়েছে বিমান। 241 জন যাত্রী মারা গিয়েছেন। উদ্ধার কাজ চলছে। কার ভুল, কোনো যান্ত্রিক ত্রুটি কিনা, বা এর পেছনে কোনো নাশকতা ছিল কিনা, বিভিন্ন বিষয় যখন উঠে আসছে, সে সময় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্সের হদিশ। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে, একজন বেঁচে গেছে আপনারা জানেন। অবশেষে খোঁজ পাওয়া গিয়েছে ড্রিমলাইনার 787 বিমানের একটি ব্ল্যাক বক্সের। খোঁজ মিলেছে ককপিট রেকর্ডারেও। এবারে কি দুর্ঘটনার কারণ জানা যাবে? দুর্ঘটনার সময় ঠিক কি হয়েছিল সেটা স্পষ্ট হবে। অন্যদিকে বোয়িং বিপর্যয়ের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। পুলিশকে সাহায্য করবে তারা। দুর্ঘটনাস্থল এনআইএর সঙ্গে এনএসজি টিম রয়েছে। দুর্ঘটনার তদন্তে রয়েছে এএআইবি, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ভারতের এএআইবি কে সাহায্য করবে ব্রিটেন এএআইবি। স্নিফার ডগ নিয়ে দুর্ঘটনাস্থলে এনডিআরএফ, দুর্ঘটনাস্থলে ডিজিসিএ তদন্তকারী দল। আমরা কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্তের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আমাদের, শোনাবো। এই মুহূর্তে খুব সত্যি কথা বলছি, বিশ্লেষণ করার কোনো জায়গা নেই। একটা ডিজাস্টার হয়েছে, এটা খুবই মর্মান্তিক। এতগুলো মানুষের প্রাণ গেছে। প্রথমেই তাদের প্রতি আমার কন্ডোলেন্স। আর যারা বেঁচে রয়েছে তারা যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করে সেটাই আমাদের দেখতে হবে। এই যে ডিজাস্টার, এটা অনেকগুলো কারণ হতে পারে। সেটা যতক্ষণ না ব্ল্যাক বক্স ওপেন হবে, বিভিন্ন কোম্পানি এয়ার সেফটি অডিট হবে, তার আগে কিছু বলা যায় না। কিন্তু 2-3টে ম্যাটার খুবই চোখে লেগেছে, যেটা আফটার টেক অফ ল্যান্ডিং গিয়ার ভেতরে যায়নি, কিন্তু পাইলট উইদিন 10-15 সেকেন্ডই মেডে দিয়েছে, কিন্তু এটিসিও তার রিয়াকশানে কোনো অ্যান্সার দিতে পারেনি। পাইলটের তো দেওয়ার কোনো চান্সই ছিল না। সো এগুলো অনেকগুলো ব্যাপার থাকে, যেমন আমরা যেগুলো মনে করি একটা হিউম্যান এরার থাকে, টেকনিক্যাল এরার থাকে, বা ওয়েদার থাকে, বার্ড থাকে, এরকম ছোটো মোটো অনেকগুলো পয়েন্ট থাকে। সো এখন হয়েছে যে আমি যদি কোনো একটা টপিকে বলি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার হবে যতক্ষণ না আমরা কোনো সঠিক তদন্তের পর আমরা জানতে পারবো। কেননা এতগুলো মানুষের প্রাণ গেছে, সেখানে কারোরই কোনো বক্তব্য রাখাটা খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত, পৃথিবীতে এয়ারলাইন ডিজাস্টার খুবই কম হয়, যদি পার্সেন্টেজ হিসেবে দেখা হয় তার কোনো ক্যালকুলেশনেই আসে না। কিন্তু যে কোনো বিপদই আমরা তো কখনো বুঝতে পারি না কিভাবে আসে। হ্যাঁ, কিন্তু এই টেক অফ আর ল্যান্ডিং, এই দুটো সেগমেন্ট হলো যে কোনো ফ্লাইটের খুব ভাইটাল এবং ক্রিটিক্যাল সেগমেন্ট। সেখানে পাইলটকে সবসময় অ্যালার্ট থাকতে হয়। তো যখন পাইলট এখানে টেক অফ করেছে, আমি এর আগেও অনেককে বলেছি যে টেক অফ করার সময় যখন টেক অফ রোল হয় রানওয়ের ওপর দিয়ে, তখন একটা স্পিড তাকে বলা হয় V1 স্পিড হলো ডিসিশন স্পিড। আইদার V1 এর আগে আমাকে ডিসিশন নিতে হবে স্টপ, অথবা যদি V1 টপকে যায় তাহলে এনিহাও আমাদের টেক অফ করতে হবে। এয়ারক্রাফট টেক অফ করেছে, দ্যাট মিনস V1 অবধি সমস্ত কিছু ঠিকঠাক ছিল। টেক অফ করার পর এমন কিছু হয়েছে যেটা পাইলট, ককপিটের মধ্যে দুজন ককপিট ক্রু ছিল, তারা কিছু কাজ করছিল, যার জন্যে আমি ল্যান্ডিং গিয়ারটা আপই করতে পারিনি, ল্যান্ডিং গিয়ারটা ভেতরে নেওয়াই যায়নি, যাতে প্রচুর পরিমাণে ড্র্যাগ ক্রিয়েট হয়েছে। এই ড্র্যাগ ক্রিয়েট হওয়ার জন্যে এয়ারক্রাফট লিফট পায়নি, এবং তার আনুষঙ্গিক অনেক কিছু হতে পারে। হ্যাঁ, কাল থেকে শুনছিলাম বার্ড হিট,
হ্যাঁ, আহমেদাবাদ একটা জায়গা যেখানে বার্ড অ্যাক্টিভিটি ভীষণ, সেগুলোতে আমি প্রচুরবার আমি সাফার করি, আমি কেন, যে কোনো পাইলটই সাফার করে বার্ড অ্যাক্টিভিটির জন্য, এবং প্রপারলি এটা নোটাম থাকে আহমেদাবাদ এয়ারপোর্টে যে বার্ড অ্যাক্টিভিটি আছে। কিন্তু কালকে আমি যেটা দেখলাম, ব্যক্তিগতভাবে আমি বলছি, ন্যাকেড আইয়ে মনে হয়েছে কোনো বার্ড অ্যাক্টিভিটি ছিল না। আর তারপরে এটা পাওয়ার তো নিতেই পারছিল না টেক অফ করার পর। এটা যদি আমি ল্যান্ডিং গিয়ারই না তুলি, আমার তো ড্র্যাগ প্রচুর হয়ে যাবে, সেখানে পাওয়ারটা কিভাবে আমি আর ইউটিলাইজ করব। তো সিঙ্ক করেছে এটা। ককপিট ক্রু, ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এফিশিয়েন্ট, এদের নিয়ে কোনো কথা বলাটাই ভুল। পাইলটরা তো বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ওয়েদারে ফ্লাই করে, ইঞ্জিনিয়াররা যথেষ্ট এফিশিয়েন্ট। কারোর দিকে আঙুল তোলার আগে আমাকে চিন্তা করতে হবে যে এর অন্যান্য কোনো জায়গা রয়েছে কি না। তো যতক্ষণ না ব্ল্যাক বক্স খোলা হচ্ছে ততক্ষণ কারো পক্ষেই বলা উচিত না। হ্যাঁ, আমরা যেটা সামনে থেকে দেখতে পারি, যেমন আমি আপনাকে বললাম ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢোকেনি, তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়তো আমাদের চোখে লেগেছে, কেননা উইদিন 60 ফিট 50-60 ফিটের মধ্যে ল্যান্ডিং গিয়ার ভেতরে চলে যাওয়া উচিত আফটার টেক অফ, কিন্তু সেটা হয়নি। নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হয়েছে বা কোনো গ্লিচ দেখা গেছে। বাংলা একটা কথা আছে, রাখে হরি মারেকে, এক্স্যাক্টলি ওর প্রতি এটা একদম ভীষণভাবে বসে যায়। যেখানে বসেছিল এমার্জেন্সি এক্সিট, মোস্ট প্রবাবলি খুব মানে এটা যে ল্যান্ড করার সময় বা যেটা যে পড়েছে জি এফেক্টে এমার্জেন্সি এক্সিট খুলে গেছে, ওর কোনো আঁচড়ও লাগেনি। দ্যাট মিন্স পুরো সিট নিয়ে বেরিয়েছে, সিট বেল্ট বাঁধা ছিল, সেই তুলনায় আঁচড় কম লেগেছে বা তার ব্লাডটা অত বেরোয়নি। কিন্তু যাই হোক, এর কোনো ব্যাখ্যা অ্যাটলিস্ট আমি দিতে পারবো না। মেডে হলো এটা একটা ডিস্ট্রেস সিগন্যাল। আগেকার দিনে জাহাজে এসওএস পাঠানো হতো, দ্যাট ইজ ডিস্ট্রেস সিগন্যাল, মোর্স কোডে পাঠানো হতো এসওএস, কিন্তু সেটা পাইলটের পক্ষে সম্ভব ছিল না এসওএস বলা, বা এটা একটা ফোনেটিক ল্যাঙ্গুয়েজকে হিসাবে আমরা ইউজ করি। তো সেটা থেকেই ব্রিটিশরা পরবর্তীকালে মেডে কথাটা নিয়ে আসে, এবং মেডে 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 এটা ফোনেটিক একটা ডিস্ট্রেস মেসেজ। এখানে মেডে ছাড়া পাইলট আর কোনো কথাই বলতে পারেনি। এয়ারক্রাফটের অবস্থা খুবই শোচনীয়। ইনকেস এটা যদি ইঞ্জিন অন ফায়ার হয় বা ইঞ্জিন সিজ হয়ে যায়, ধরুন ভলকানিক কোনো ভলকানের ওপর দিয়ে যাচ্ছে, এখানে ভলকানিক অ্যাশে দুটো ইঞ্জিন একদম সিজড হয়ে গেল, তার কোনো ইঞ্জিন পাওয়ার জেনারেট করার ক্ষমতা নেই, তখন তো আমি ইঞ্জিনটাকে অপারেট করতে পারছি না। সেই ক্ষেত্রে এখানে মেডে দেওয়া হয় যে ডিস্ট্রেস, আই অ্যাম ইন ডিস্ট্রেস, আমাকে রেস্কিউ করার চেষ্টা করো। তো আমার লোকেশানটা ইন জেনারেল দেওয়া হয়, আমার কি হাইট এবং আমি কোন দিকে যাচ্ছি, এটা পরবর্তীকালে দেওয়া হয়। কিন্তু এখানে মেডে 30 সেকেন্ডে মাত্র 600 ফিট অফিসিয়ালি বলছে, আমার দেখে 400 ফিটও মনে হয়নি, এটা আমার ব্যক্তিগত মত। সেখানে মেডে দিয়েছে পাইলট এয়ারক্রাফটটাকে কন্ট্রোল করতে করতে, এটাই অনেক বড় ব্যাপার। কেননা সেই মেডে শোনার পর এটিসি অফিসার তার অ্যান্সার পর্যন্ত দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না, ততক্ষণে এয়ারক্রাফটটা কিন্তু মাটিতে বসে গেছে এবং বিরাট আগুনের গোলা হিসেবে বেরিয়েছে। এখন তো শীতকাল আসলেই আমাদের ভয় লাগে, বিভিন্ন পার্টি শুরু হয় আর লেজার শো শুরু হয়, সেগুলো ককপিটে আমরা ভীষণভাবে এফেক্টেড হই, কেননা ডাইরেক্ট আমাদের চোখে পড়ে। আর তখন এই টেক অফের সময় আমি আপনাকে আগেই বলেছি যে টেক অফ বা ল্যান্ডিং হলো ক্রিটিক্যাল টাইম। এই টেক অফের সময় সমস্ত মনিটর আমাদের অবজার্ভ করতে হয় এবং প্রত্যেক মুহূর্তে অ্যালার্ট থাকতে হয়। সেই সময় যদি আমার চোখে লেজার পড়ে, তখন আমি তো কিছু দেখতে পারবো না, এবং খালি লেজারটা চোখে পড়লো তাই না, তার কিছুক্ষণ অবধি বেশ একটা গ্লুমি ভাব থাকে। তো ওই সিচুয়েশানেই যদি কোনো কিছু হয়, তখন তো একটা যে কোনো সময় ডিজাস্টার ঘটতেই পারে। তো আর এই যে হাই রাইজ বিল্ডিং টেক অফ ফানেলের ওপর হচ্ছে, এখন হয়তো অনেকটা কন্ট্রোল হয়েছে, কিন্তু মাঝে তো প্রায় হয়েই যাচ্ছিলো। টেক অফ রানওয়ের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট হওয়া খুবই মানে দুঃখজনক ব্যাপার। এখানে তো পরপর বিভিন্ন কলকাতা বলে বলছি না, যে কোনো ভারতবর্ষের এয়ারপোর্টের কাছাকাছি প্রচুর রেস্টুরেন্ট বা আপনি কি বলবো, বাড়িতে এত রান্নাবান্না হয়, তার যে ওয়েস্টগুলো এমনি নর্মালি ফেলে দেয়, তাতে তো বার্ড হয়, এবং সেটা এই বার্ড কিন্তু একটা ফ্লাইং পাথে আমাদের ভীষণভাবে এফেক্ট করে। বোয়িং 787 ড্রিমলাইনার সত্যি আধুনিক এয়ারক্রাফট, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর এইটাই প্রথম একটা 787 ফুললি ডিস্ট্রয় হলো, কোনো ডিজাস্টার হলো। তো এইখানে কোথা থেকে কি গ্লিচ বেরিয়েছে, এটা যতক্ষণ না কোনো টেকনিক্যাল টিম এখানে ভেরিফাই করবে বলা মুশকিল। তবে এটা সত্যি আধুনিক এয়ারক্রাফট,
এটা অনেকটা টাইটানিকের মতোই চিন্তা করতে পারেন। যদি কোনো একটা গ্লিচ হয়ে থাকে সেটা মানে আচমকাই হয়েছে, এর জন্যে আমি সরাসরি কাউকে দায়ী করতে পারবো না। হ্যাঁ, একটা বলা হচ্ছে যখন লন্ডন থেকে আসছিল তখন একটা গ্লিচ ছিল, ডেফিনেটলি যারা ইঞ্জিনিয়ার তারা এটাকে রেকটিফাই করেছে। ডিউ টু দ্যাট রিজন এটা কিছুটা ডিলেও ছিল আহমেদাবাদে, তারপর এই ফ্লাইটটা কিন্তু শুরু হয়েছে। প্রথমত এটা সবারই একটা দায়িত্ব, যেমন আমাদের গ্রাউন্ডে যারা থাকে এএমই এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার তারা যথেষ্ট দক্ষ। আমি বিভিন্ন প্রচুর বিদেশি পাইলটের সাথে ফ্লাই করেছি, তারা খুব অবাক হয়ে গেছিলো এখানে ইঞ্জিনিয়ারদের কাজ দেখে, যে তারা এত লেবার দিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ দেখছে, এবং সেটাকে পরবর্তীকালে প্রত্যেক দেশেই তাই হয় কি গ্রাউন্ডে ইঞ্জিনিয়ার ওটাকে সার্টিফাই করে, তারপর পাইলট দেখে, পাইলট যদি মনে করে হ্যাঁ এটাকে আমার নিয়ে যাওয়া উচিত তখনই যায়। তো রেসপন্সিবিলিটি যেমন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সেরকম পাইলটেরও। তো এটা কাউকে একা আমার দোষারোপ করার কোনো জায়গা নেই, এটা একটা টিম ওয়ার্ক, এভিয়েশনটা টোটালি টিম ওয়ার্ক। একটা ধরুন ক্যাবিনে কোনো বয়লার কাজ করছে না, বা ধরুন একটা ওভেন কাজ করছে না, বা সেখানে কন্টিনিউয়াস হিট হয়েই রয়েছে, সেটা যদি ক্যাবিন ক্রু আমাকে না জানায় সেটা তারও ফল্ট। এটা একটা সিম্পল ব্যাপার যে একটা আপনি যদি কোনো আইস বলকে আইসের উপর রোল করে দেন সেটা কিন্তু গড়াতে গড়াতে একটা বড় আকার ধারণ করে। তো কোনো যদি গ্লিচ থাকে, একজন কেউ যদি সেটাকে ওভারলুক করে, এটা কিন্তু একটার পর একটা হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য এটা টিমওয়ার্ক, যদি কোনো কিছু প্রবলেম হয় আরেকজন কিন্তু সেটাকে যাতে ব্রেক করতে পারে এরকম আমাদের স্টেজ থাকে। সো একজন কখনোই, যদি কোনো ঘটনা ঘটে এটার মধ্যে আমরা এখন সবাই ইনভলভ। এখন কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। আহমেদাবাদ বিমানে বিপর্যয় এবং তারপরেই কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। কলকাতা বিমানবন্দর, সেটাই বা কতটা নিরাপত্তা রয়েছে সেখানে, কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর, বিমানবন্দর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড যেখানে রানওয়ের কাছে এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে বহুতল, গজিয়ে উঠছে বেআইনি বহুতল। আদৌ কি সতর্ক পুরসভা? নিউজ টাইমের এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর? আহমেদাবাদে যেভাবে বিমান বিপর্যয়ের ঘটনা ঘটে গেছে, ভয়াবহ বিমান বিপর্যয়, এখনো পর্যন্ত কারণ স্পষ্ট নয়, কিন্তু তারপরে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর? বিমানবন্দর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড, রানওয়ের কাছে গজিয়ে উঠছে বেআইনি বহুতলগুলো। আপনাদের দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি। যেভাবে আমরা ভয়ঙ্কর বিমান বিপর্যয়ের ছবি দেখেছি, গতকাল থেকেই আপনাদের সেই ছবি তুলে ধরেছি যে কতটা ভয়াবহ ছিল সেই বিমান বিপর্যয়ের ঘটনা। 241 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং এরই পাশাপাশি ডাক্তারি পড়ুয়া তাঁরাও কিন্তু, তাঁদেরও মৃত্যু হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু 265 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। সাম্প্রতিককালে এরকম বিমান দুর্ঘটনা হয়নি। অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি এরই প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর? বিমানবন্দর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড, রানওয়ের কাছে গজিয়ে উঠছে বহুতলগুলো, বেআইনি বহুতলগুলো একের পর এক গজিয়ে উঠছে। আদৌ কি সতর্ক পুরসভা? আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর প্রতিবেদন তুলে ধরেছেন যে কিভাবে এখনো রানওয়ের কাছে গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষরা। এর আগেও বিমান কর্তৃপক্ষরা তা যে লাগোয়া, অর্থাৎ এই যে এয়ারপোর্টে যে লাগোয়া যে পৌরসভাগুলি, সেই পৌরসভাকে নোটিশ করেছিলেন কি যে ডাম্পিং গ্রাউন্ড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 3 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভা অন্তর্গত এলাকায় প্রমোদনগর, এবং সেই এলাকার একটি ডাম্পিং গ্রাউন্ড, এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে দক্ষিণ দমদম পৌরসভা এবং উত্তর দমদম পৌরসভা এবং দমদম পৌরসভার যে গার্বেজ, সেই গার্বেজ এই ডাম্পিং স্টেশনে আসে। কিন্তু এই যে ডাম্পিং স্টেশন থেকে যে ধোঁয়া বেরাচ্ছে, সেই ধোঁয়া হচ্ছে সমস্যায়। যখন পাইলট এই জায়গা থেকে যখন ফ্লাইট নিয়ে আসে বা বিমান নিয়ে আসে, তখন তারা সমস্যায় পড়ে, এবং ফ্লাইটের যারা পাইলটরা তারা বারবার বিমান কর্তৃপক্ষদের জানিয়েছেন, এবং বিমান কর্তৃপক্ষরা তারা একাধিক পৌরসভাকে, দমদম পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভা এবং উত্তর দমদম পৌরসভাদেরকে তারা নোটিশ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, অর্থাৎ যে গার্বেজগুলো, সেই গার্বেজগুলো পোড়ানো হয় এবং ধোঁয়া সেখান থেকে ওঠে, এবং এই গার্বেজ থেকে
পাখিরা নিজের খাদ্য সংগ্রহ করে এবং এখান থেকে তারা উড়ে গিয়ে এয়ারপোর্টের আশেপাশে বসে। সে কারণে ফ্লাইটে বার্ড হিট হয় এবং বার্ডের জন্য অর্থাৎ পাখির জন্য ফ্লাইটকে ইমার্জেন্সি ল্যান্ড করাতে হয়। সেই জন্য বারবার এয়ারপোর্ট কর্তৃপক্ষরা চাইছে কি এই যে ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ যেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, যেখানে পোড়ানো হচ্ছে, সেইখানে তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করা হোক, সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। সেই কারণে বারবার এই নোটিশ হয় কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষদের তরফ থেকে। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ওখানে যে আলোচনা হয়েছিল যে ওনারা এপিডি কোন কোন পৌরসভার কি প্রবলেম আছে তিনি সেখানে তুলে ধরেছিলেন এবং সেই হিসাবে আমাদের যে দমদম পৌরসভার একটা ছিল এইচএমভি যে এটা আছে ওখানে যে ভ্যাটটা আছে সেই ভ্যাটটাকে ওনারা বলেছিলেন কি সেটাকে কভারেজ করে দিতে। সেই কভারেজ কাজ শুরু হয়ে গেছে, ওই বলার আগে থেকেই শুরু হয়ে গেছিল, এখন মোটামুটি শেষের। আমাদের দমদম পৌরসভার ওটাই একটা প্রবলেম ছিল, আদার্স তোমার অন্য কোনো কিছু আমাদের মানে প্রবলেম ছিল না। মেনলি পাখিগুলোর জন্যেই এটাকে করা, পাখির ব্যবস্থাটাই মেনলি ওনাদের উদ্দেশ্যটা সেটাই। গার্বেজ থাকলে ওখানে হয়তো পাখিরা যাবে, তো ওইটা দিয়ে ফ্লাইটের বা প্লেনের যদি কোনো কিছু হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য এই সবগুলো ব্যবস্থা কি ওরা অ্যারাউন্ড এই 2-4 কিলোমিটারের ভিতরে যেন এইরকম কোনো জিনিস না থাকে। এবং আপনারা শুনলেন দমদম পুরসভার চেয়ারম্যান এ প্রসঙ্গে কি জানাচ্ছেন। আমরা ডাম্পিং গ্রাউন্ডের যে রিপোর্ট দেখলাম, এক্সক্লুসিভ রিপোর্ট, এবার আপনাদেরকে দেখাবো যে যেভাবে বহুতলগুলো একের পর এক গজিয়ে উঠছে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা সেই প্রতিবেদনের দিকে নজর রাখবো। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে একাধিক সমস্যা এবং সেই সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে যে বিমানবন্দরের অর্থাৎ কলকাতা বিমানবন্দরের লাগোয়া একটি আবাসন, সেই আবাসনে আমি যদি দেখানোর চেষ্টা করছি ছবি, এই যে বহুতল আবাসন, সেই বহুতল আবাসনকে একাধিকবার বিমান কর্তৃপক্ষ তারা নোটিশ দিয়েছেন এবং 7 বার নোটিশ দেওয়া হয়। প্রথম নোটিশ হয় 2000 সালে 7 ফেব্রুয়ারি, যেখানে নোটিশ দেওয়া হয় কি যে এই বিল্ডিং বা যে এই আবাসন তৈরি হয়েছিল তার পারমিশন ছিল 18.4 মিটারের, কিন্তু বহুতল বা বিল্ডিংটি তৈরি হয়েছে 29.40 মিটারের বেশি, অর্থাৎ 11 মিটার এক্সট্রা বাড়ানো হয়েছে এই বহুতল আবাসন। সেক্ষেত্রে বিমান চলাচলের সমস্যা হচ্ছে, যার মধ্যে প্রাইমারিতে বিমান চলাচল ঠিকঠাক, কিন্তু যে সেকেন্ডারি যে বিমান রানওয়ে, সেই সেকেন্ডারি রানওয়েতে যে বিমান যখন অবতরণ করছেন তখন এই সমস্যা পাইলট দেখছেন বা পাশাপাশি কর্তৃপক্ষরা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে বিমান এই যে সেকেন্ডারি যে রানওয়ে, সেই রানওয়েতে বিমান নামছে না, অর্থাৎ অবতরণ হচ্ছে না। সেক্ষেত্রে যখন ভবিষ্যতে যখন বিমান বাড়বে তখন ক্ষেত্রে কীভাবে চলবে এই সেকেন্ডারি যে রানওয়ে, সেই নিয়ে ইতিমধ্যে বিমান কর্তৃপক্ষরা তারা একাধিকবার এই আবাসনকে তারা নোটিশ করেছেন, বহুতল আবাসনকে তারা 7 বার নোটিশ করেছেন, কিন্তু 3রা মার্চ 2025-এ বিমান কর্তৃপক্ষরা ডিজিসিএ-কে নোটিশ করেছে এবং সেই সমস্ত বিষয় অর্থাৎ যে সমস্যা হচ্ছে বিমান কর্তৃপক্ষদের, সেই সমস্যার বিষয় ডিজিসিএ-কে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এই যে বেআইনিভাবে যেটা তৈরি হয়েছে বিল্ডিং আবাসন, অর্থাৎ ঠিক লাগোয়া কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশেই এই যে বিল্ডিং, সেই বিল্ডিং কখন তারা উপর থেকে ভাঙবে সেটা দেখাচ্ছেন না, কিন্তু সেটা বলছেন না, কিন্তু তারা বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর কি এই যে আবাসনে তারা কর্তৃপক্ষরা তারা ইতিমধ্যে কোর্টে পৌঁছেছেন, সেহেতু তারা এই যে আবাসনে যে টপ ফ্লোর সেটা ভাঙবেন না, এমনটাই তারা জানাচ্ছেন সেই নোটিশের মধ্যে। সেক্ষেত্রে বারবার কলকাতা কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, তাও এই যে আবাসনে যারা কর্তৃপক্ষরা তারা মানছেন না। সেক্ষেত্রে বারবার অর্থাৎ একদিকে যেখানে গার্বেজ পড়ে আছে কলকাতা বিমানবন্দরের আশেপাশে, সেখান থেকে পাখিরা থাকছেন বা পাখিরা উঠছেন, সেই সময় কলকাতা বিমানবন্দরে যে পাইলট বা যে বিমান যেটা ওঠা নামা হচ্ছে সেইখানে বার্ড হিট হচ্ছে বা বার্ডের সাথে বা পাখির সাথে সেই বিমানের সমস্যা হচ্ছে ওরা ক্ষেত্রে বা নাবার ক্ষেত্রে। তার পাশাপাশি সেকেন্ডারি যে রানওয়ে, প্রথম যে প্রাইমারি রানওয়ে, তার মধ্যে তো চলাচল করছে বিমান,
কিন্তু সেকেন্ডারি যে রানওয়ে আছে সেইখানে নামার ক্ষেত্রে এই বিল্ডিংটি অর্থাৎ এই আবাসনটি সমস্যা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে সেকেন্ডারি যে বিমান সেকেন্ডারি রানওয়ে যেটা আছে সেটা ইতিমধ্যে নামছে না বিমান। সেক্ষেত্রে বারবার বিমান কর্তৃপক্ষরা তারা নোটিশ দিয়েছেন এই আবাসনে, কিন্তু তারা ইতিমধ্যে শুনছে না। কিন্তু তারা ইতিমধ্যে যেটা বিমান কর্তৃপক্ষের সূত্রে খবর, তারা ইতিমধ্যে কোর্টে পৌঁছেছেন এই নোটিশের ক্ষেত্রে। সেটা কী হবে আগামী সময় সেটাই দেখার বিষয়। কিন্তু যে সমস্যা বারবার কলকাতা বিমানবন্দরে হচ্ছে কি ফ্লাইট নামছে না সেকেন্ডারি যে রানওয়েতে। এয়ারপোর্ট থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন বিশ্বাস কুমার রমেশ। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বিশ্বাস কুমার রমেশ। তাঁরও চোখে মুখে এখনো আতঙ্ক। হাসপাতালে বিছানায় শুয়ে এখনো অবিশ্বাস্য বিশ্বাস কুমার। সিভিল হাসপাতালে বিশ্বাসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয় কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিশ্বাস কুমার রমেশ। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लेके तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में। क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। যে ছবিতে আমরা এবার নজর রাখবো, আপনারা জানেন যে ইরানে আচমকা হামলা ইসরায়েলের, এবং সেখানে কিন্তু হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনা প্রধানের। এর আগেও আপনাদের যে ছবি আমরা তুলে ধরেছি, নিহত রেভলিউশনারি গার্ডের কমান্ডারের হামলায় ক্ষতিগ্রস্ত বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র, মৃত 6 পরমাণু বিজ্ঞানীরও হামলা পরমাণু এবং সামরিক কেন্দ্রেও। ইরানে আচমকা হামলা ইসরায়েলের, তেহরান সহ একাধিক শহরে হামলা, ইরানে বিমান এবং ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনা প্রধানের, মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ডের কমান্ডারের। হামলায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর ইউরেনিয়াম কেন্দ্র। ইরানের সেনা প্রধান হুসেন সালামের মৃত্যু হয়েছে হামলায়, মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ডের কমান্ডারের। ইরানে হামলা ইসরায়েলের। আমরা টেলিফোনে কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তবের সঙ্গে। এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। আজকে যে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে এটা আচমকা নয়, এটা খুব ডিপ প্ল্যানিং আর খুব আশ্চর্যকর প্ল্যানিং আছে ওদের। ইসরায়েলি নিউজ পেপারকে যদি আপনি পড়েন, ওদের ইসরায়েলের যতগুলো নিউজ বেরিয়েছে, ওরা এখন মোসাদের রোল বলেছে। আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ইসরায়েল অনেক বছরের তৈরির পর
ওখানে ড্রোন নিয়ে গেছিল, ড্রোনের বেস বানিয়েছে, ওরা প্রিসিজন গাইডেড মিসাইল নিয়ে গেছিল যেটা ওখানে ইরানের মধ্যে রেখেছে, রাইট? আর ওরা নিজের স্পেশাল ফোর্সেস নিয়ে গেছিল যাদের নিয়ে সব কাজ করালো। আপনি চিন্তা করুন, মানে আমাদের যারা সামরিক এতে আছি, কাজে আছি, স্টাডি জিনিসটা আমরা কথা বলি, আজকে যে সকালবেলা যে একটা অপারেশন হয়েছে যার মধ্যে ইসরায়েল খুব ভেরি মেটিকুলাসলি প্ল্যান্ড অপারেশনে 3টে জিনিস অ্যাটাক করলো। ওদের লিডারশিপ নাম্বার 1, দ্বিতীয় মিসাইল সিস্টেম ওটা, আর তৃতীয়টা ফিসাইল মেটেরিয়াল, যেটা আমরা নিউক্লিয়ার জিনিস আছে ওটা নিউক্লিয়ার ফিসাইল মেটেরিয়াল ওটা শেষ করলো। দেখুন ইসরায়েল কিভাবে ওরা টাইম সিলেক্ট করলো। এটা প্রথমে আজকে শুক্রবার, ওদের আজকে ছুটি আছে, বাচ্চাদের সামার ভ্যাকেশন আছে, এটা নিয়েছে, রাইট? আর তারপর আপনাকে তো আপনার 3টে মিসাইল, 3টে টার্গেট সিলেকশন বললাম, চতুর্থ জিনিস বললাম ওরা যেভাবে ম্যাটিকুলাসলি প্ল্যান করে বসা ইন্টেলিজেন্স করেছে। অন্য এই ইরানের কত ক্ষতি হয়েছে আজকে ওরা করার সঙ্গে সঙ্গে ওরা কি করেছে জানেন? ওরা ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের উপরে। ইরানে বড়সড় হামলা চালালো ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রেও। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাগেরিরও মৃত্যু হয়েছে। পরমাণু অস্ত্রের অপব্যবহারের আশঙ্কা, সেই আশঙ্কাতেই হামলার পক্ষে বক্তব্য নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের। The Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. 9. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. This is a clear and present danger to Israel's very survival. 80 years ago, the Jewish people were the victims of a Holocaust perpetrated by the Nazi regime. Today, the Jewish state refuses to be a victim of a nuclear Holocaust perpetrated by the Iranian regime. Now, as Prime Minister, I've made it clear time and again, Israel will never allow those who call for our annihilation to develop the means to achieve that goal. Tonight, Israel backs those words with action. We struck at the heart of Iran's nuclear enrichment program. We struck at the heart of Iran's nuclear weaponization program. We targeted Iran's main enrichment facility in Natanz. We targeted Iran's leading nuclear scientists working on the Iranian bomb. We also struck at the heart of Iran's ballistic missile program. Last year, Iran fired 300 ballistic missiles at Israel. Each of these missiles carries a ton of explosives and threatens the lives of hundreds of people. Soon, those missiles could carry a nuclear payload, threatening the lives not of hundreds, but of millions. Iran is gearing up to produce 10,000s of those ballistic missiles within 3 years. মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আশঙ্কা? এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অনেকদিন ধরেই বলছে যে ইরান তার দেশের ওপরে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে, ব্যবহার করতে পারে, এবং সে নিজে না করলেও তার যে সমস্ত যাদেরকে সমর্থন করে লেবাননের হেজবুল এবং হামাস, গাজা হামাস এবং হাউতি, ইয়েমেনের হাউতি, এরা যে কোনো সময় ইসরায়েলকে ইসরায়েলের উপরে ইরানের অস্ত্র, নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারে। তাই ইসরায়েল অনেকদিন ধরে বলছিল যে তারা যে ইরানের যে সমস্ত ইউরেনিয়াম যে ঘাঁটিগুলো আছে এবং যেখানে অস্ত্র, পরমাণু অস্ত্র হয়তো তৈরি হচ্ছে, সে সম্বন্ধে তথ্য তাদের কাছে আছে। আমরা সবাই জানি ইসরায়েলের যে গোয়েন্দা বিভাগ মোসাদ, তার জগৎজোড়া খ্যাতি, কোথায় কি কি আছে সবকিছু খবর সে রাখে।
একেবারে পিন পয়েন্টের ইনফরমেশন দিয়েছে। অনেকদিন ধরেই তারা বলছিল, এবং আমেরিকার প্রেসিডেন্ট বেশ কিছু দিনই বলছিলেন যে আরব দেশে যে সমস্ত দূতাবাসে অতিরিক্ত যে সমস্ত কর্মচারী আছেন, মার্কিন কর্মচারী, তারা দেশে ফেরত চাইছে, নন এসেন্সিয়াল কর্মচারী, এটা অনেকদিন ধরেই বলছিলেন। বোঝা যাচ্ছিল কিছু একটা হতে চলেছে। আমেরিকা বলছে তারা প্রত্যক্ষভাবে সমর্থন করছে না, কিন্তু পরোক্ষভাবে তো সমর্থন করছে, এটা সবাই জানে। তো আমেরিকা কখনোই পছন্দ করে না যে ইরান পরমাণু বোমা তৈরি করুক ইত্যাদি, নানান ভাবে সে চেষ্টা করে যাচ্ছে। এখন দেখা যাক, যদি তার দেখা যাচ্ছে দুজন সাইন্টিস্ট মারা গেছেন, ওদের যে খুব প্রসিদ্ধ যে রিপাবলিকান গার্ড, তার যে চেয়ারম্যান, তার যে বস, তিনি মারা গেছেন। আর্মির যিনি সিনিয়র, আর্মি চেয়ারম্যান, আর্মি যিনি জেনারেল, তিনিও মারা গেছেন। যে একেবারে খুব এমন ভাবে তারা এটা আক্রমণটা করেছে যাতে ইরানের বড় ক্ষতি হতে পারে, এবং এর ফলে ইরান কিছু জবাব দিচ্ছে, এবং সেই জবাবটা কতটা দিতে পারে, কি করতে পারে, তার উপর নির্ভর করবে আগামী দিনে পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতি। কারণ ওই অঞ্চলটা তো পুরোটাই তেলের অঞ্চল। তেল চলাচল, তেল উৎপাদনে যদি বিঘ্নিত হয়, তেলের দাম তো বাড়ে, এবং অলরেডি বহু জায়গায় বেড়ে গেছে, এটা আমরা জানছি। তো যাই হোক, এর প্রতিক্রিয়া কি হয় সেটা আমাদের দেখার ব্যাপার আছে। আমাদের এই মুহূর্তে বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের তেল অনেকটা এখন আমরা রাশিয়া থেকে আনছি, তাহলে অনেক কিছু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। Well, they are being moved out because it could be a dangerous place, and we'll see what happens. But they are being. We've given notice to move out, and we'll see what happens. Is there anything that could be done to dial the temperature down in the region? They can't have a nuclear weapon. Very simple. They can't have a nuclear weapon. We're not going to allow that. এর ফলে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে, আমরা যোগাযোগ করেছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে, তিনি কি জানিয়েছেন, শোনাবো। দেখুন, মধ্যপ্রাচ্যে কিন্তু তেলের ভান্ডার, এবং প্রাকৃতিক কারণে প্রত্যেকটা দেশ এই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভর করে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা 85% তেল বাইরে থেকে আমদানি করি, এবং আপনি যদি এই কালকের ঘটনা এবং আজকের বাজার দর দেখেন, অলরেডি কিন্তু আমরা ব্রেন্ট ক্রুড সেটা 6% দাম বেড়ে গেছে, এবং আগামী দিনে সেটা হয়তো আরো বাড়তে পারে, কারণ এখানে যুদ্ধের অশান্তি থামবে আমরা জানি না। এর আগেও আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ দেখেছি। এই রকম একটা সময়ে প্রত্যেকটা দেশই তাদের তেলের যে ভান্ডার সেটাকে বাড়ানোর চেষ্টা করবে, বেশি করে তেল কেনার চেষ্টা করবে, এবং তেলের দামটা বাড়বে। এবং তেলের দাম যদি বাড়ে, তাহলে আগামী দিনে জিনিসপত্রের দামও বাড়তে পারে, কারণ ভারতবর্ষের অর্থনীতি জ্বালানি নির্ভর অর্থনীতি। তেলের দাম যদি বেড়ে যায়, পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায়, তাহলে দেখা যাবে যে জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি ঊর্ধ্বমুখী হবে, 1 নম্বর। 2 নম্বর, বিশ্ববাজারের অনিশ্চয়তা সেটা আপনারা দেখেছেন যে বিভিন্ন শেয়ার মার্কেটে আমরা একটা ডাউনফল দেখেছি। আজকে ভারতবর্ষের শেয়ার বাজারেও একটা ডাউনফল দেখেছি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমেরিকা এবং চীন এই যুদ্ধে কিভাবে তারা নিজেদের পজিশনিং করবে সেটা আমরা জানি না। আমরা অলরেডি দেখেছি যে ইসরায়েলের সঙ্গে অলরেডি দেখেছি আমরা যে আমেরিকা অলরেডি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং আমেরিকা যদি যুক্ত হয়ে যায়, তাহলে প্রবল শক্তিধর দেশ হিসেবে চীন, তারা হয়তো ইরানের পাশে থাকার চেষ্টা করবে। সেক্ষেত্রে পাকিস্তান আবার চীনের সঙ্গে গোটবন্ধন করে ভারতবর্ষের যে একটা সামরিক যে অশান্তি চলছিল, সেই অশান্তিটা হয়তো আবার বাড়বাড়ন্ত হতে পারে। সব মিলিয়ে আমি বলবো এই জিওপলিটিক্যাল টেনশন, এটুক প্রসারী এফেক্ট, সেটা হয়তো ভারতবর্ষের অর্থনীতিতে একটা নিম্নগামী প্রভাব ফেলবে। অর্থনীতি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা কি বলছেন এ প্রসঙ্গে, শোনাবো। Prices are straight simple because of the Israel's attack against Iran. Markets are worried, crude market the world over worried that this situation is going to escalate. Iran is going to retaliate, and therefore you see this kind of anxiety, tremendous anxiety in the global oil markets. Prices went up, actually you're right, up to $75 per barrel, but the price is down a bit because there is a kind of assessment that probably
Iran is not going to retaliate with full force. But we still don't know how and when Iran is going to retaliate. Would Iranian retaliation be targeting oil and gas installations across the Middle East, especially those installations or those assets where American companies have interest or the Western companies have got equity interest? We don't know. It's a bit too early, but it looks markets are very, very worried. But right now, markets are waiting and watching, and they are basically looking at this, that what is going to be the response or retaliation of Iran? Number two, or is Iran going to attack oil and gas assets owned by Western countries, particularly the American companies across the Middle Eastern region? You see, spike that you have seen in crude oil prices are